কথায় আছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার নিজ গতিতেই চলে। সময়ের প্রেক্ষিতে মানুষ শুধু আফসোস করে। সময় কারোর জন্য থমকে না থাকলেও জমিদার বাড়ি থমকে আছে একটা জায়গাতেই। জেহব জেহব নিখোঁজ হওয়ার পর কেটেছে প্রায় 1 মাস, তবুও জেহবের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। জাংকুক দিন রাত খুঁজেই চলেছে জেহবকে, কিন্তু জেহবের কোনো খোঁজই তার কাছে আসেনি। লিসা দিন দিন গুমড়ে মরছে, বারবার নিজের কাজের জন্য আফসোসে জর্জরিত হয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাচ্ছে জেহবকে পাওয়ার। জিনও খুব একটা ঘর থেকে বের হয় না। জমিদার বাড়ির তেজ কমে গেছে এতটুকুতেই। জিমিনের কয়েকদিন পরই পরীক্ষা। সুগা, তে, ন্যান্সি অনেক কষ্টে তাকে কোনো রকমের পড়া সম্পূর্ণ করায়। একটা মানুষের জন্য তো আর পরীক্ষা থেমে থাকবে না, থেমে থাকবে না কারো জীবন। সবাই নিজেদের মতো চলছে ঠিকই, কিন্তু কারো দেহেই যেন কোনো প্রাণ নেই। জমিদার বাড়িটা এখন হাহাকার করে। তে জেহপের হারিয়ে যাওয়া নিয়ে কষ্ট পেলেও মাঝে মাঝে একা একাই হাসে। মনে মনে ভাবে জমিদার বাড়িতে প্রবেশের কেবল 1.5 মাস, এতেই জমিদার বাড়ির হাহাকার হলে চলবে। প্রতিদিনকার মতোই সকাল সকাল উঠে গোসল করে বাড়ির কাজের মানুষকে নিয়ে বাড়ির 2 বউ সব কাজ শেষ করে সবাইকে ডাকে খেতে। জিন আর তের জন্য খাবার তারা ঘরেই নিয়ে যায়। তে প্রথমেই আসে জাংকুকের কাছে। শেষ একদিন এই মানুষটা তাকে জড়িয়ে ধরে নিজের অসহায়ত্ব প্রকাশ করলেও গত একটা মাসে মুখে টু শব্দ করেনি। তে শুধু তাকিয়ে থাকতো জাংকুকের মুখের দিকে, কিন্তু জাংকুক তের সাথে কোনো রকম শব্দ না করেই চুপচাপ শুয়ে থাকতো। দুইজন দুই পাশ হয়ে শুয়ে থাকলেও তে বুঝতো জাংকুক জেগে আছে। কতদিন তো জাংকুক বাড়িতেই ফিরতো না। দীর্ঘশ্বাস ফেলে তে ঘরে পা রাখতেই কোথাও জাংকুককে দেখতে পেল না। মনে মনে ভাবলো, আজও কি তাহলে এই জাংকুক আমাকে না বলেই চলে গেল নাকি? ভ্রু কুচকে কিছুক্ষণ তে এলোমেলো বিছানার দিকে তাকিয়ে আবারও নিজেই চোখ বন্ধ করে নিল। বিড় করে নিজেকেই বলল, তাতে আমার কি? জমিদার সাহেব যাক, যেখানে ইচ্ছে সেখানেই যাক, তাতে আমার কি? আমি ওনার এমন কে লাগি যে আমাকে বলে বের হতে হবে? আর আমারই বা এত যায় আসবে কেন উনি বলে যাওয়ায় বা না বলে যাওয়ায়? আমি নিজ লক্ষ্য থেকে সরে যাচ্ছি কেন বারবার? নিজেই নিজের উপর বিরক্ত হয়ে বিছানা গোছাতে শুরু করলো তে। পেছন থেকে গোসলখানার দরজার খোলার শব্দে চমকে তাকাইতে জাংকুক তোয়ালেতে চুল মুছতে মুছতে আয়নার কাছে এগিয়ে আসে, কিন্তু তের সাথে কোনো কথা বলে না। তে খানিকটা উসখুস করলেও দৃষ্টি এদিক ওদিক করে নিচে তাকিয়ে জাংকুককে বলল, খাবেন না জমিদার সাহেব? জাংকুক কিছুক্ষণ চুপ থাকে, তারপর চুল ঠিক করে আলমারি থেকে শার্ট বের করে নেয়। শার্ট গায়ে জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে বলে, খাবো, নিচে চলো। আর আমি আজ একটু শহরে যাব, আসতে রাত হতেও পারে, আবার রাতে নাও ফিরতে পারি। তুমি চিন্তা করো না তে, দরজা লাগিয়ে ঘুমাবে। রাতে কেউ ডাকলেও দরজা খুলবে না, মাথায় থাকবে তো? তে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে জাংকুকের দিকে, বিড় করে বলে, ইস, আমি কেন ওনার জন্য চিন্তা করতে যাব? আমার কিসের এত ঠেকা পড়েছে? তার কথা শুনবই বা কেন আমি? জাংকুক হয়তো কথাগুলো শুনল তের, তবে কোনো রকম কথা বাড়ালো না। চুপচাপ জুতা পরে ঘর থেকে বের হয়ে যায়। জাংকুক যেতেই তে চোখ মুখ কুঁচকে নাক ফুলিয়ে বলে, আমি যে ডাকতে আসলাম ওনাকে, আমাকে পাত্তাই দিল না। অন্তত মানুষ তো ভদ্রতার খাতিরেও সাথে যেতে বলে নাকি? তে সব কিছু কোনো রকমের গোছগাছ করে মনে মনে জাংকুককে বকতে বকতেই ঘর থেকে বের হয়। নিচে এসে বাড়ির ছেলেদের সবার খাওয়া হয়ে গেলে তে নিজেই প্লেট নিয়ে জিনের ঘরে যায়। জিন তখন জায়নামাজে বসে তসবি পাঠ করছিল। সারাদিন এখন তার এই জায়গাটাই সব কিছু, এখান থেকে অপ্রয়োজনে সে উঠেও না। তে খাবার টেবিলের উপর রেখে জিনকে ছোট্ট করে বলল, আম্মাজান খাবেন না? জিন চোখ তুলে তাকালো তের দিকে। তেকে হাতের ইশারায় কাছে ডেকে পাশে বসায় নিস্তেজ গলায় বলল, জাংকুক কোথায় বড় বউ? তে তখন বলল, জমিদার সাহেব তো খেয়ে বের হলেন মাত্র, আজও বোধ হয় যে ভাইকে খুঁজতেই গেছে। জিন ভাষা ভাষা চোখে তাকায় তের দিকে।
চোখের পানি আড়াল করে তেকে বলল, ছেলেটা আমার দিন রাত খুঁজে যাচ্ছে জেহবকে। জাঙ্কুককে বলো, জেহবকে আর খোঁজার দরকার নেই, ছেলেটা মনে হয় না আর বেঁচে আছে। গলা কেঁপে ওঠে জিনের। তে শক্ত করে জিনের হাত ধরে আশ্বাস দিয়ে বলে, আপনি ভুল ভাবছেন আম্মাজান, জেহব ভাইয়ের কিছু হয়নি। দেখবেন আপনার বড় ছেলে ঠিকই জেহব ভাইকে ফিরিয়ে আনবে। জিন তের দিকে তাকিয়ে থাকে, মনে মনে ভাবে মেয়েটার বয়স কম হলেও বুঝ, ধৈর্য কতটা বেশি। জিন গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে। তে একবার জিনকে খেয়ে নিতে বলে। জিন সেই কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে, আমি তোমার মতো আশ্বাস দিতেও পারি না, আবার নিতেও পারি না তে। আমি তোমাকে চিনি, তুমি মুখে যতটা আশ্বাস দিতে জানো, ভেতরে ততটাই আশ্বাস নিতে জানো না। কিন্তু তুমি জমিদার বাড়ির একটাও মানুষকে চিনো না। এরা নিজের স্বার্থে সব পারে। জিয়ন নামজুন নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের ছেলেকে কুরবানি দিতেও দুবার ভাববে না। আমার জাঙ্কুকটা ভীষণ কঠিন, পাষাণ। ও কাউকে ভালোবাসলেও সেই মানুষটার অন্যায় সহ্য করতে পারে না। ভালোবাসার মানুষকে ভালোবেসে একটু একটু করে আঘাত করে সে। তখন সেই মানুষ পানি ছাড়া মাছের মতো ছটফট করে, মৃত্যু কামনা করে। জাঙ্কুকের মতো তো পাষাণ কঠিন জিওর নামজুনও না, কাই তো মানুষই না, একেবারে বাপের মতো জানোয়ার। শুধু আলাদা আমার জেহব, ছেলেটা এসব কিছু থেকে সবসময় দূরে থাকে। চাপা স্বভাবের ছেলেটা আমার ভেতরে ভেতরে ভীষণ সরল। সেই ছেলেটাকে আমার ওরা কোলহারা করলো। যদি আমি একটু টের পাই আমার ছেলেটাকে এভাবে কেড়ে নেওয়ার জন্য ওই জিওর নামজুনি দায়ী। কসম আল্লাহর, নিজ হাতে ওর বুকে তালোয়ার বসে সেই রক্ত আমি গায়ে মাখবো। জিনের শেষ উক্তিতে কেঁপে উঠল তে। অজান্তেই হাত চেপে ধরল জিনের। কথাটাই কিছু একটা তো ছিলই। কি ভীষণ রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ করলো জিন। তে জিনের তেজি চেহারার দিকে তাকিয়ে মনে মনে বলল, তবে কি আমি একা এই জমিদার বাড়ির উপর ক্ষোভ রাখিনি? জমিদার গিন্নি জিন কেন এত রাগ ক্ষোভ পুষে রেখেছে নিজের মধ্যে? কি এমন রহস্য আছে এসবের পেছনে? দুপুরবেলাতে কাপড় ধুয়ে ছাদে রোদে দেওয়ার জন্য যায়। আপন মনে কাপড় মেলছিল। সেই সময় ছাদের দরজা থেকে মহিলা কণ্ঠ ভেসে আসে। তে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখে ডেইজি দাঁড়িয়ে আছে। তে দাঁতের দাঁত চেপে টান টান হয়ে দাঁড়ায়। ডেইজি তাচ্ছিল্যের সুরে হাসতে হাসতে এগিয়ে আসে তের কাছে। ব্যঙ্গাত্মক স্বরে বলে, তাহলে কি এখন শত্রুর সংসারই গুছিয়ে দিয়েছিস তে? তে বোঝার চেষ্টা করে কথাটা, তারপর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে নিজ কাজ করতে করতে বলে, হ্যাঁ, কি করব, হাজার হলেও সব শত্রুর বিদায়ের পর তো সংসারটা আমারই থাকবে নাকি? ডেইজি তখন দাঁতের দাঁত চেপে বলল, তোর এখনো মনে হয় তে তুই এই সংসারে টিকতে পারবি? তে তখন বলল, না টিকার মতো তো কিছু দেখছি না আমি। ডেইজি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে। তের তাতে কোনো হেলদোল নেই। সে যেন ডেইজিকে দেখেও দেখছে না, চিনেও চিনছে না। ডেইজি তের হাব ভাব বুঝে ওঠে না। কাছাকাছি এগিয়ে আসে। তে ভ্রু কুচকে তাকিয়ে বলে, কি সমস্যা, কাজ কাম নাই? ডেইজি তখন বলল, তুই এত স্বাভাবিক কেন? জেহবকে তুই সরিয়েছিস তাই না? এই পর্যায়ে তের কপালে ভাঁজ পড়ে। কাপড়ের বালতি হাত থেকে নিচে রেখে হাত বগল দাবা করে দাঁড়ায়। কাট কাট গলায় ডেইজিকে বলে, আমাকে কি আপনার নিজের মতো মনে হয়? আমি আপনার মতো নিচু মানসিকতা নিয়ে ঘুরি না। জেহব ভাইকে সরানোর কথা আপনি আপনার স্বামী, আপনার ভাসুরি ভাবতে পারেন। আপনারা তো আবার নিজের লোভে অন্ধ। কথাটা শুনে জ্বলে ওঠে ডেইজি। তে বালতিটা হাতে নিয়ে চলে আসতে নিলেই হাত ধরে আটকায় ডেইজি। তে ঘাড় বাঁকিয়ে তাকাতেই ডেইজি অদ্ভুতভাবে বলে, তোকে আগেও বলেছি আর এখনও বলছি, এখান থেকে চলে যা। এখানে থাকলে তোর সংসার হবে না। যত যাই করিস দিন শেষে তোর মরতেই হবে। জাঙ্কুককে যতটা নিষ্পাপ ভাবছিস ও কিন্তু অতটাও নিষ্পাপ না। তে আলগোছে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঠান্ডা গলায় বলে, সাহস থাকলে আর কলিজা থাকলে আমার গায়ে একটা
টোকা দিয়ে কথাটা বলবেন, দেখব কার কত বড় কলিজা। আর রইল বাকি ওই জীবন জাঙ্কুকের কথা। তাহলে শোনেন, আমি জানি কে সত্যি কতটা নিষ্পাপ আর কে কতটা নিষ্পাপ সাজে। তাই আপনার আর কষ্ট করে আমার শত্রুদের কথা আমাকে মনে করানোর কোনো দরকার নেই। ধন্যবাদ। কথাটা বলিতে চলে যায়। ডেইজি তের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে কিছু ভাবে। ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলিয়ে নিজেও স্থান ত্যাগ করে। বৈশাখ মাস মানেই হুটহাট বৃষ্টি বাতাস। সন্ধ্যা থেকে হুট করে বাতাস বইছে। চারপাশে নিকোষ কালো আধার ছড়িয়ে গেছে। জমিদারের বাড়ির সব দরজা জানালা বন্ধ করে নিজ ঘরে বিছানার উপর পা তুলে বসে আছে তে। যতই মুখে বলুক জাঙ্কুকের জন্য সে চিন্তা করে না, করবে না, কিন্তু এই ঝড় বাতাসের রাতে হুট করেই তার মাথায় চিন্তার আগমন ঘটায়। মনে মনে ভাবে, এই ঝড়ের রাতে জাঙ্কুক কোথায়? হাঁসফাঁস করতে করতে তে পুরো ঘরে পায়চারি শুরু করে। পায়ে জাঙ্কুকের দেওয়া নুপুরগুলোর শব্দ হচ্ছে। চিন্তায় বিভোর থাকা তে নিজের নুপুরের আওয়াজটুকুও খেয়াল করছে না। তার ভাবনার মাঝে বেশ কয়েকবার দরজায় করাঘাত পড়ে। চমকে উঠেতে একবার দরজা খুলতে গিয়েও খোলে না, উল্টো দরজার পাশে দাঁড়িয়ে কান পেতে থাকে বাইরে কি হচ্ছে তা শোনার জন্য। কিছুক্ষণ পরেই জমিদার বাড়ির কাজের লোক এসে থেকে ডাকতে শুরু করে। মহিলার আওয়াজ শুনে দরজা খুলে দেয় তে। মহিলাটি যেমন তাড়া নিয়ে এসেছিল তেমন তাড়া নিয়েই কোনো রকম থেকে বলল, বড় ভাবিজান, বড় গিন্নিমা আপনাকে নিচে ডাকে। মহিলাটি চলে যায়। তে কপালে ভাঁজ ফেলে মাথায় আঁচল টেনে নিচে নামে। ততক্ষণে চেঁচামেচির আওয়াজ তার কান পর্যন্ত চলে গেছে। কোনো শব্দ ছাড়াই তে নিচে নেমে শুনতে পায় জিনের কান্না। তে দৌড়ে জিনের কাছে যায়। জিন তেকে দেখতে পেয়ে হায় হায় করে বলে, বড় বউরে, আমার জাঙ্কুকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই ঝড় বাতাসের রাতে ছেলেটাকে আমার একটা গাড়ি রক্তাক্ত করে ফেলে গেছে। তে চমকায়। ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলেই ন্যান্সি তাড়াতাড়ি করে তেকে ধরে ফেলে। ধীরে সুস্থে তাকে বসিয়ে দেয়। জেনি এক গ্লাস পানি নিয়ে ছুটে আসে। জিন তখনও আহাজারি করছে। এক ছেলে এমনিতেই নিখোঁজ, তার উপর আরেক ছেলের অ্যাক্সিডেন্টে যেন জিনের ভেতরটাই ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তের মাথা ঘুরপাক খায়। কিছুক্ষণের জন্য মস্তিষ্ক তার কাজ করা বন্ধ করলেও পরে বুঝতে পারে ঘটনাটা। কিন্তু তে কাঁদে না। দূর থেকে ডেইজি এগিয়ে আসে তের কাছে। তের গা ঘেঁষে বসে কানের কাছে মুখ নিয়ে বলে, স্বামী হারাতে চলেছিস তে, একটু কাঁদ এবার, নয়তো আবার তোকে অনেক কথা শুনতে হবে। তে দমে যায় না, ক্ষোভ নিয়ে তাকায় ডেইজির দিকে। কণ্ঠের তেজ ধরে রেখে বলে, জিওন জাঙ্কুক এত সহজে সব ছেড়ে ছুড়ে আপনাদের শাস্তি না দিয়েই চলে যাবে মনে হয়? মোটেও না, একদমই ওই রকম ভাবনা মাথায় আনবেন না। আমি স্বামী হারাবো না। তের আত্মবিশ্বাসে থ মেরে যায় ডেইজি। তে নিজেই কথাগুলো বলে অবাক হয়ে যায়। তের নিজের অজান্তেই তার ভেতরে অস্থিরতা তৈরি হয়। ন্যান্সি তের পাশে বসে অসহায় কণ্ঠে বলে, এসব কি হচ্ছে ভাবিজান? এমনিতেই জেহব ভাই নিখোঁজ, তার উপর এখন বড় ভাইজানের অ্যাক্সিডেন্ট। বাড়ি তো পুরো মৃত্যুপুরী হয়ে উঠেছে। মানুষগুলো উপরে উপরে বেঁচে থেকেও প্রতিদিন ভেতরে ভেতরে মারা যাচ্ছে। তে কোনো উত্তর দেয় না। সে নিজেই তো চায় জমিদার বাড়ির সাথে এমনই হোক, তবুও তার মন যেন শান্তি পাচ্ছে না। অনেকটা সময় হলরুমে কান্নাকাটির ধুম থাকে। তে কোনো টু শব্দও করেনি, চুপচাপ বসেছিল। সবার ধারণা তে স্বামীর শোকে অমন হয়ে গেছে। বেশ অনেকটা রাতে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ে। ন্যান্সি রাতে তের কাছে ঘুমাতে চাইলেই তে না করে দেয়। নিজের ঘরের দরজা আটকে চুপচাপ বিছানার উপর বসে থাকে তে। মনের মাঝে কিছুতেই শান্তি নামক জিনিসটার দেখা মেলে না। রাত এভাবেই গভীর হয়। বাহিরে ঝড় বাতাস বৃষ্টি বাড়ে। তের ঘরের দরজায় আবারও কড়া পড়ে। ঘরে ডুবে যাওয়াতে দরজার কাছাকাছি গেলে শুনতে পায় জাঙ্কুকের কণ্ঠ। তে জাঙ্কুকের কণ্ঠ শুনেই ভুলে বসে সব। জাঙ্কুক যে শহরের হাসপাতালে রয়েছে তা যেন তের মাথা থেকে বেরিয়ে যায়। বোকার মতো তে দরজা খুলে দেখতে পায় তার সামনে দাঁড়ানো কাইকে।